আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো। আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের স্ম্যাকডাউনের শোটা শুরু হয় মূলত ব্যাকি স্টেজে র্যান্ডি অর্টন, নিক অল্ডিস এবং প্যাট ম্যাকাফিকে দিয়ে। বিষয়টা হলো আজকের স্ম্যাকডাউনের শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটা কারে করে প্যাট ম্যাকাফি এবং র্যান্ডি অর্টন আজকের এরিনাতে আসে এবং সেখানে দাঁড়িয়েছিল নিক অল্ডিস। তো নিক অল্ডিস প্যাট ম্যাকাফির হাতে একটা কন্ট্রাক্ট ধরিয়ে দেয় এবং এটা সাইন করতে বলে। তো প্যাট ম্যাকাফি ওই কন্ট্রাক্টটা হাতে নেয় এবং বলে যে এটা আমি আগে একটু ভালো করে দেখি পড়ি, এটা আসলে কি, তারপরে আমি কন্ট্রাক্টটা সাইন করতেছি। তো র্যান্ডি অর্টন প্যাট ম্যাকাফিকে বলে যে তুমি এই কন্ট্রাক্টটা ভালো করে দেখো তারপরে সাইন করো। মানে সোজা করে বলতে গেলে র্যান্ডি অর্টন মূলত নিক অল্ডিস এবং প্যাট ম্যাকাফিকে বলে যে তোমরা এই দিকটা সামলাও, আমি রিংয়ের মধ্যে যাচ্ছি, রিংয়ের বিষয়টা আমি সামলাচ্ছি। এটা বলে র্যান্ডি অর্টন রিংয়ের মধ্যে চলে আসে। তো এই যে প্যাট ম্যাকাফির হাতে কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে, অনেকে প্রশ্ন করবেন যে এই কন্ট্রাক্টটা কিসের। সত্যি কথা বলতে এই কন্ট্রাক্টটা অ্যাকচুয়ালি কিসের আমি এটা বলতে পারবো না। হয়তোবা র্যান্ডি অর্টন এবং কডি রুডসের মধ্যে যে কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট, ওই সেগমেন্টের মধ্যে প্রপারলি কন্ট্রাক্ট সাইনটা হয়েছিল না, এর জন্য হয়তোবা এই কন্ট্রাক্টটা এখানে দেওয়া হয়েছে। তো হতে পারে কিছু একটা। যাই হোক, এরপরে র্যান্ডি অর্টন রিংয়ের মধ্যে আসে আর বরাবরের মতোই আজকেও র্যান্ডি অর্টন কিন্তু অডিয়েন্সদের কাছ থেকে মারাত্মক রকমের রিয়াকশন পেয়েছে। তো র্যান্ডি অর্টন রিংয়ের মধ্যে আসে, মাইক্রোফোনটা হাতে নেয় এবং বলে যে আমি প্রথম সেই ব্যক্তি যে স্বীকার করতেছি যে আমার প্যাট ম্যাকাফির কোনো দরকার নাই। এটা শোনার পরে অডিয়েন্সরা তো অনেক বেশি খুশি হয়ে যায়। হয়তোবা অনেকে মনে মনে ভেবেও নিয়েছিল যে র্যান্ডি অর্টন হয়তোবা প্যাট ম্যাকাফির ওপরে অ্যাটাকও করে দিতে পারে, অনেকে কিন্তু এমনটা ভেবেও ছিল। বিষয়টা হলো এরপরেই আবার র্যান্ডি অর্টন বলে যে আসল সত্যতা হলো যে প্যাট ম্যাকাফিকে আমি চাই, মন থেকে চাই, প্যাট ম্যাকাফির আমার কোনো দরকার নাই, তবে প্যাট ম্যাকাফিকে আমি চাই, এমনটা র্যান্ডি অর্টন বলে। এরপরে অডিয়েন্স অবশ্য সেখানে বু করেছিল। তো র্যান্ডি অর্টন মূলত এখানে এটা বলতে চেয়েছে যে প্যাট ম্যাকাফি একমাত্র ব্যক্তি যে আমাকে বোঝে, যে আমাকে সত্যটা বলেছে, সত্যটা বলে। কডি এ তো শুধুমাত্র আমার সাথে বন্ধুত্বের অভিনয় করেছে, অথচ পেছনে পেছনে এ কিন্তু আমাকে আটকে রেখেছিল। তো এরপরে সে সরাসরি কডি রুডসের বিষয়ে চলে আসে। সে বলে যে আমি এলিমিনেশন চেম্বার জিতেছি, ড্রু ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন ছিল, আমি ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করতাম, রেসলম্যানিয়াতে আমাদের মধ্যে ম্যাচ হতো, আমি ইজিলি ম্যাকেন্টায়ারকে হারিয়ে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতাম। তবে মাঝখানে কডি চলে আসে, কডি হয়ে যায় চ্যাম্পিয়ন। আর শুধু কডি চ্যাম্পিয়নই হয় না, কডি আমাকে পারমিশন দেয় যে আমি যেন আমার ওল্ড ভার্সনে ফিরে আসি, আমি যেন আমার ওল্ড ভাইপার ক্যারেক্টারে ফিরে আসি, এমনটা কডি আমাকে পারমিশন দিয়েছে। কডি আমাকে পারমিশন দেওয়ারকে, এমনটা সে বলে। এরপরে সে কডি এবং তার বন্ধুত্বের বিষয় নিয়ে কথা বলে যে রেসলম্যানিয়া 40-তে কডি এবং রোমান রেঞ্জের মধ্যে যখন ম্যাচ হয়েছিল সেই সময় রক ঝামেলা করতেছিল। তো সেই সময় কডি আমার কাছে আসেনি, কডি গিয়েছিল কার কাছে? সেথ রলিন্সের কাছে, সে ঝামেলায় পড়েছিল। এরপরে সোলো সিকাওয়ার ব্লাড লাইন কডির পেছনে লেগেছিল, সেখান থেকে তাকে কে বাঁচিয়েছে? আমি বাঁচিয়েছি। তো টাইটেল অপরচুনিটি কাকে দেওয়ার কথা? আমাকে দেওয়ার কথা, অথচ কডি কিন্তু আমাকে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি দেয়নি, সে কিন্তু আমাকে বসিয়ে রেখেছে। কেভিন ওয়েন্স আমার বন্ধু, তাকে সে অপরচুনিটি দিয়েছে, যে অপরচুনিটি কেভিন ওয়েন্স নিতেই চাচ্ছিল না। তো এরপরে কোনো রকম ভাবে সেই ম্যাচটা কডি জিতেছে। এরপরে কেভিন ওয়েন্স বুঝতে পেরেছে যে কডি আসলেই শয়তান। এরপরে কেভিন ওয়েন্স কিন্তু কডি রুডসের পেছনে পড়ে যায়। কেভিন ওয়েন্সের হাত থেকে কডিকে বাঁচিয়েছে কে? আমি। আর কেভিন ওয়েন্সের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি আমার নিজের লাইফটাকে কিন্তু রিস্কের মধ্যে ফেলেছিলাম। কেভিন ওয়েন্স আমাকে পাইল ড্রাইভার লাগিয়েছিল, আমার ক্যারিয়ারটা কিন্তু সেখানে শেষ হতে পারতো। তো এত কিছু আমি কডির জন্য করেছি, অথচ কডি আমাকে কিচ্ছু দেয়নি, সে আমাকে বসিয়ে রেখেছে। মানে র্যান্ডি অর্টন এখানে মূলত এটাই বলতে চেয়েছে যে আমি কডির জন্য সবকিছু করেছি, অথচ কডি আমাকে বসিয়ে রেখেছে, আমাকে কোনো অপরচুনিটি দেয়নি, আমাকে সে ম্যানিপুলেট করেছে, মিস ইউজ করেছে। তবে ফাইনালি প্যাট ম্যাকাফি আমাকে স্মরণ করিয়ে দিয়েছে যে আমি কি, প্যাট ম্যাকাফি আমাকে সত্যটা বলেছে। এরপরে আমি আমার ওল্ড ভাইপার ক্যারেক্টারে ফিরে এসেছি। রেসলম্যানিয়াতে আমি কডিকে শেষ করব এবং আমি হব নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, এমনটা বলে র্যান্ডি অর্টন সেখান থেকে চলে যায়। আর এই যে কথাগুলো বললাম, এইগুলো
কিন্তু আমি অনেকটা ক্যাজুয়ালি বললাম, আর আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউটাই কিন্তু আমি ক্যাজুয়ালি করব, মানে নর্মালি যেরকম করে রিভিউ করি এরকম করে কিন্তু আজকে কথা বলবো না। এটার পেছনে দুইটা কারণ আছে, কারণ এই রিভিউটা শেষ করে আমাকে কিন্তু নাইট 2 এর যে প্রেডিকশন ভিডিও এটার এডিটিং করতে হবে, এবং এই রিভিউয়ের মধ্যে আমার কিন্তু বেশ কিছু নিউজ আপডেট কাভার করতে হবে, যেহেতু আজকে আর নিউজ আপডেট ভিডিও দেওয়ার সুযোগ হবে না আলাদা করে, তাই একটু ক্যাজুয়ালি আজকের স্ম্যাকডাউনের রিভিউটা করব। আশা করছি এই বিষয়টা আপনারা এনজয় করবেন, মানে খারাপ লাগবে না আই থিঙ্ক। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ হিসেবে একটা 8 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এক পক্ষে ছিল এমএফটি, অপর পক্ষে ছিল OR6। আর এটা 8 ম্যান ট্যাগ টিম বললে ভুলই হবে, এমএফটি পুরো 5 জনই ছিল, শুধুমাত্র OR6 এর 4 জন ছিল, তো বলা যায় যে 9 ম্যান ট্যাগ টিম ম্যাচ আমরা আজকের স্ম্যাকডাউনের শুরুতেই দেখতে পেয়েছি। যাই হোক, যদি এই ম্যাচের ব্যাপারে কথা বলি তাহলে অনেস্টলি বলতেছি এই ম্যাচটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ম্যাচের মধ্যে সবাই কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে, শুধুমাত্র একজনের পারফরমেন্স কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি খারাপ ছিল, অনেক বেশি বেকার ছিল, আর সেটা হলো আঙ্কেল হাউডি। আঙ্কেল হাউডি ছাড়া সবাই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। আবারও বলতেছি এই ম্যাচটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ম্যাচের শুরুতেই আমাদেরকে এমন একটা সিকোয়েন্স দেখানো হয় যে ঠালাঠোঙ্গা যে স্টিল স্টেপ আছে এটা কিন্তু তুলে এরেক রোয়ানের দিকে একেবারে ছুঁড়ে মারে। যদি একটু 19-20 হতো তাহলে কিন্তু এরেক রোয়ানের নাকমুখ ফেটে যাওয়ারও সম্ভাবনা ছিল। তো এই সিকোয়েন্সটা কিন্তু এই ম্যাচের মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া ডেক্সটার লুমেস আই থিঙ্ক টামাটোঙ্গাকে হবে একটা হারিকেন রানার মতো মুভ দিয়েছিল, একই সঙ্গে ইয়োগেসি ওটাকে ধরে একটা পাওয়ার বম পিনফল পজিশনে নিয়ে নেয়। তো এই যে সিকোয়েন্সটা এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠালাঠোঙ্গা এই ম্যাচের মধ্যে ডাবল জোক স্ল্যাম মেরেছে, এটাও আমি এনজয় করেছি। একটা ফানি সিকোয়েন্স ছিল এই ম্যাচের মধ্যে, নিকি ক্রসে সে টপ রোপের উপর থেকে গড টোঙ্গালোর উপরে জাম্প করে রিং সাইডে। তো এই যে ফানি সিকোয়েন্সটা এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ওভারঅল বলতে গেলে ম্যাচটা বেশ ভালো ছিল। ম্যাচের শেষের দিকে এমন একটা সিকোয়েন্স আসে যে রিংয়ের মধ্যে থেকে যায় টামাটোঙ্গা এবং আঙ্কেল হাউডি। টামাটোঙ্গা কাট্রোল লাগানোর জন্য রেডি হয়ে যায়, তবে পেছন থেকে সোলো সিকাওয়া এসে আঙ্কেল হাউডিকে স্পাইক মেরে পিন করে এই ম্যাচটা জিতে যায়। তো সোলো সিকাওয়া এবং টামাটোঙ্গার মধ্যে কিন্তু আরও একবার টেনশন দেখানো হয়েছে এই ম্যাচ শেষে। যদিও তাদের মধ্যে ঝামেলা ছিল, তবে শেষ পর্যন্ত এমএফটি কিন্তু OR6কে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এরপর আমাদেরকে একটা ভিডিও প্যাকেজ দেখানো হয় যেখানে মূলত মিস মাইরিসকে আরও একবার বিয়ে করতেছিল, আর এই বিয়েটা করা ছিল কিট উইলসন, এটা তাদের স্টাইলে ছিল। সেখানে ডেনহাউজেন আসে এবং মাইরিসকে কার্স করে, যার জন্য মিস এবং ডেনহাউজেনের মধ্যে একটা ঝামেলা লেগে যায়, এবং এই ঝামেলার মধ্যে ধাক্কা লাগে মারিসকে, এবং তাকে যেহেতু ডেনহাউজেন কার্স করেছে সেখানে একটা কেক রাখা ছিল, এটার মধ্যে গিয়ে মারিস পড়ে যায়, তার পুরো মুখটা একেবারে মেখে, মানে পুরো জিনিসটা একেবারে নষ্ট হয়ে যায়। লাইক রুসেব, লানা এবং রোমান রেঞ্জের মধ্যে যেরকম একটা সেগমেন্ট দেখানো হয়েছিল ওই বিগ ডকের সময়, তো এরকম টাইপের একটা বিষয়। তো ফানি একটা সিকোয়েন্স ছিল, ফানি একটা ভিডিও প্যাকেজ আমাদেরকে দেখানো হয়েছে। যাই হোক, এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে জেকা ফাটুর একটা সেগমেন্ট দেখতে পাই, আর জেকা ফাটু কিন্তু আজকে পুলিশের গাড়ি করে এসেছিল। এই যে ড্রু ম্যাকেন্টায়ার জেকা ফাটুকে বারে বারে ক্রিমিনাল বলতেছিল, তো এটাকেই মূলত জেকা ফাটু কাজে লাগিয়ে ম্যাকেন্টায়ারের সঙ্গে মূলত একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করে। তো জেকা ফাটু পুলিশের গাড়ি করে আসে, পুলিশ দরজা খুলে দেয়, জেকা ফাটু বের হয়, পুলিশের গাড়ির উপরে উঠে যায় এবং এখানে একটা প্রোমো কাট করে। সে মূলত ম্যাকেন্টায়ারকে নিয়ে কথা বলে যে ম্যাকেন্টায়ার আমাকে ক্রিমিনাল বলতেছে, সবাইকে এই বিষয়টা বলে বেড়াচ্ছে যে আমি ক্রিমিনাল। হ্যাঁ, সে আমাকে ক্রিমিনাল বলে আমাকে অপমান করার চেষ্টা করতেছে, তবে আমি অপমানিত হচ্ছি না, আমি লজ্জিত হচ্ছি না, কারণ ওটা আমার অতীত ছিল, আর এখন আমি কমপ্লিটলি ডিফারেন্ট একজন। তাই ম্যাকেন্টায়ার আমাকে যেটাই বলুক না কেন আমি অপমানিত হচ্ছি না। আর তাছাড়া ম্যাকেন্টায়ার আমাকে নিয়ে যা কিছু বলেছে বা যা কিছু করেছে এর জন্য কিন্তু ম্যাকেন্টায়ারের শাস্তি পেতেই হবে। তো এতদিন পর্যন্ত ম্যাকেন্টায়ার আমাকে পেছন থেকে হামলা করেছে, পেছন থেকে আমার উপরে অ্যাটাক করেছে, সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালসরা আমার হাত থেকে ম্যাকেন্টায়ারকে বাঁচিয়েছে। তবে রেসেলম্যানিয়াতে আমার এবং ম্যাকেন্টায়ারের মধ্যে হবে একটা আনস্যাংশন ম্যাচ, যেখানে কোনো সিকিউরিটি থাকবে না, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো অফিসিয়ালস কেউ থাকবে না। তো ম্যাকেন্টায়ার, তোমাকে সেখানে আমার হাত থেকে কে বাঁচাবে? আমি তো তোমাকে সেখানে একেবারে শেষই করে দিব। এরকম টাইপের ডেঞ্জারাস একটা প্রোমো সেগমেন্ট আমরা আজকের স্ম্যাকডাউনের জেকা ফাটুর কাছ থেকে দেখতে পেয়েছি।
এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসকে দেখানো হয়, যেখানে এই সেগমেন্টের মধ্যে তারা মূলত কনফার্ম করে দেয় যে আজকের স্ম্যাকডাউনে আমরা শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস ভার্সেস বেইলি এবং লারা ভেলকেরার মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, জাস্ট একটু কি। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। ডেমিয়ান প্রিস্ট এবং R-Truth তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করে নিউডের এগেনস্টে কফি কিংস্টন এবং ওর নামটা কি যেন ছিল, গ্রেসন ওলারের এগেনস্টে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। সত্যি কথা বলতে এই ম্যাচটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, নর্মাল টাইপের একটা ম্যাচ ছিল। শুধুমাত্র এই ম্যাচের এন্ডিংটা আমার কাছে ভালো লেগেছে, কারণ ম্যাচের এন্ডিংয়ে ওই যে R-Truth জন সেনার মতো করে, তো এই বিষয়টা আমার কাছে প্রত্যেকটা বারই ভালো লাগে। এখন যেহেতু জন সেনা নাই, তো কেউ যদি একটু জন সেনার কথা মনে করিয়ে দেয়, তো এই বিষয়টা কিন্তু আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য ম্যাচের এন্ডিংটা আমার কাছে ভালো লেগেছে, তবে ওভারঅল ম্যাচটা আমার কাছে ঠিকঠাক ভালো লাগেনি মানে। আর যাই হোক, শেষ পর্যন্ত R-Truth এবং ডেমিয়ান প্রিস্ট নিউ ডেকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে জেড কার্গেল এবং রিয়া রিপ্লির মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তো প্রথমেই জেড কার্গেল, মিচেন এবং বিফ্যাব রিং এর মধ্যে আসে। জেড কার্গেল কথা বলার শুরুতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় রিয়া রিপ্লির, সেখানে চলে আসে রিয়া রিপ্লি। তো রিয়া রিপ্লি এসে শুরুতেই এখানে জেড কার্গেলকে বলে দেয় যে রেসলম্যানিয়াতে আমি তোমাকে ইম্বারেস করব, আর এখন আমি চাইলে তোমার উপরে অ্যাটাক করতে পারি, তবে আমি এখন তোমার উপরে অ্যাটাক করব না, কারণ আমি চাই না যে রেসলম্যানিয়াতে তোমাকে হারানোর পরে তুমি কোনো এক্সকিউজ দেখাও, তো এর জন্য আমি তোমার উপরে এখনই অ্যাটাক করব না। এরপরে সে বলে জেড কার্গেলকে যে আমি তোমার সঙ্গে একা একা কথা বলতে চাই। তো এরপরে মিচেন এবং বিফ্যাব রিং থেকে চলে যায়, জেড কার্গেল এবং রিয়া রিপ্লি একা একা কথা বলে। তো জেড কার্গেল এখানে রিয়া রিপ্লিকে বলে যে তুমি আমাকে নিয়ে জেলাস, তুমি আমাকে নিয়ে ইনসিকিউর, তুমি আমার লেভেলে নাই, এখন আমি চ্যাম্পিয়ন, তো এই বিষয়গুলো নিয়ে তুমি মূলত ইনসিকিউর, তুমি জেলাস। এরপরে রিয়া রিপ্লি আবার জেড কার্গেলকে বলে যে তুমি হলে ফেক, তুমি হলে সেলফিশ, তুমি শুধুমাত্র অ্যাটিটিউড দেখাতে পারো, বড় বড় কথা বলতে পারো, তবে আসলে প্রেসারে পড়লে তুমি কিছুই করতে পারো না, সেখানে তুমি শেষ হয়ে যাও, আর এর জন্যই রেসলম্যানিয়াতে আমি তোমাকে হারিয়ে দিব। এই টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে জেড কার্গেল এবং রিয়া রিপ্লির মধ্যে। আমার কাছে তো অত্যন্ত বেকার লেগেছে এই সেগমেন্টটা। এরপর আমরা উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য টিফনি স্ট্যাটন এবং জর্ডান গ্রেসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো হুট করে অনেক দিন পরে টিফনি স্ট্যাটন এবং জর্ডান গ্রেসকে কিন্তু আজকের স্ম্যাকডাউনে ফিরিয়ে আনা হয়েছে। আর কোনো গল্প না থাকলে ফ্যান্সরা যে ম্যাচের প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না, এই ম্যাচটাই কিন্তু তার প্রমাণ। টিফনি স্ট্যাটন এবং জর্ডান গ্রেস দুজনেই কিন্তু ভালো সুপারস্টার, তবে এই ম্যাচ চলাকালীন সময়ে অডিয়েন্সরা মূলত মরা ছিল এরকম টাইপের, তাদের মধ্যে কিন্তু লিটারালি কোনো রকমের রিয়াকশন ছিল না। আর এই যে ম্যাচটা, এই ম্যাচটাও কিন্তু যে খুব একটা ভালো হয়েছে এমনটাও কিন্তু আমার কাছে মনে হয়নি। বলা যায় যে ডিসেন্ট টাইপের একটা ম্যাচ ছিল, খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না। শেষ পর্যন্ত টিফনি স্ট্যাটন জর্ডান গ্রেসকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এবার আমরা জুলিয়ার সঙ্গে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য টিফনি স্ট্যাটনের ম্যাচ দেখতে পাবো, সম্ভবত এটা আগামী স্ম্যাকডাউনে হতে পারে। এরপর আমরা স্যামি জেইন এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তো প্রথমে রিংয়ের মধ্যে আসে ট্রিক উইলিয়ামস এসে প্রথমে গত সপ্তাহ বিষয়টা নিয়ে কথা বলে। স্যামি জেইন লিলিয়াতিকে হালুভা কিক করেছিল, যার জন্য লিলিয়াতির অবস্থা খারাপ, সে রেসলম্যানিয়াতে অ্যাকচুয়ালি আসতে পারবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। তো ট্রিক উইলিয়ামস বলে যে স্যামি জেইন তুমি আমার রেসলম্যানিয়ার এন্ট্রান্সটা নষ্ট করে দিয়েছো, তো রেসলম্যানিয়ার এন্ট্রান্সটা তুমি আগেই নষ্ট করে দিয়েছো, তো আমি আর রেসলম্যানিয়ার জন্য অপেক্ষা করতে পারবো না, তুমি রিংয়ের মধ্যে চলে আসো, আমি তোমার পেছন গরম করে দিই। এরপরে সেখানে মিউজিক হিট হয়ে যায় স্যামি জেইনের, যদিও মিউজিকটা স্যামি জেইনেরই হিট হয়েছে, তবে সেখানে স্যামি জেইন আসে না, অন্য একজন আসে এবং সে মূলত ভাল্লুক বা গন্ডার টাইপের একটা কস্টিউম পরেছিল। তো সে রিংয়ের মধ্যে আসে, ট্রিক উইলিয়ামস তাকে নিয়ে মজা করে, যোগ করে। এরপরে অ্যাকচুয়ালি সেখানে স্যামি জেইন আসে, আর স্যামি জেইন আসার পরে কিন্তু অডিয়েন্স আর স্যামি জেইনকে প্রচুর পরিমাণে বু করেছে। তো এই বিষয়টা নিয়ে স্যামি জেইন একটু কথা বলে, স্যামি জেইন মূলত একটু আপসেট যে ভাই অডিয়েন্সরা আমাকে কেন বু করতেছে, আর অডিয়েন্সরা স্যামি জেইনকে বু করতেছে, এটা দেখাতেও কিন্তু খারাপ লাগে। তো যাই হোক, স্যামি জেইন এখানে ট্রিক উইলিয়ামসকে নিয়ে কথা বলে, সে বলে যে তোমার রেসলম্যানিয়ার জন্য কোনো প্ল্যান নেই, তুমি শুধুমাত্র অ্যাটিটিউড দেখাতে পারো, বকবক করতে পারো, তোমার এন্ট্রেন্স আর তোমার যে ক্যাশ ফ্রেস এটা না থাকলে তোমার কোনো দামি নাই, এরকম করে
করে সামি জেন মূলত ট্রিক উইলিয়ামসকে নিয়ে মজা করে। তো এরপর আবার ট্রিক উইলিয়ামস কাউন্টার করে জবাব দেয়, সে বলে যে আমার কোনো প্ল্যান নাই, আমার প্ল্যান আছে, আমি নিজেই তো একটা প্ল্যান। আর সামি জেন তোমার সময় শেষ, রেসলম্যানিয়াতে আমি তোমাকে হারিয়ে দিব। সামি জেনকে নিয়ে মজা করে তাকে অপমান করে, যার জন্য সামি জেন রেগে যায়, সেই স্ন্যাপ করে বসে ট্রিক উইলিয়ামসের উপরে অ্যাটাক করে দেয়। দুজনের মধ্যে আমরা হাতাহাতি দেখতে পাই। সামি জেনকে একটু আপার হ্যান্ড দেওয়া হয়। এরপরে রিংয়ের মধ্যে যেই কার্টুনটা ছিল একে একটা হালুভা কিক করে দেয় সামি জেন। পেছনে ঘুরতেই রিংয়ের মধ্যে আবারও চলে আসে ট্রিক উইলিয়ামস এবং সে এসে একটা ট্রিক শট করে দেয় সামি জেনকে। শেষ পর্যন্ত এই সেগমেন্টের মধ্যে ট্রিক উইলিয়ামসকেই আপার হ্যান্ড দেওয়া হয়েছে। এরপর আমরা ফাইনালি আজকে স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস ভার্সেস বেইলি এবং লারা ভ্যালকেরার মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। তো দুই টিমই রিংয়ের মধ্যে আসে, অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। তবে এই ম্যাচটা প্রপারলি স্টার্ট হবার আগেই নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড এসে এই দুই টিমের উপরে অ্যাটাক করে দেয়। সবাইকে মেরে মুড়ে নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড কিন্তু আপার হ্যান্ডে নিয়ে নেয়। তো প্রপার কোনো রেসলিং ম্যাচ কিন্তু আমরা আজকে স্ম্যাকডাউনে দেখতে পাই না। এভাবেই মূলত এই ম্যাচটা শেষ হয়েছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করতে চাই, আর সেটা হলো গতকালকের প্রেডিকশন ভিডিওতেই কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে রেসলম্যানিয়া নাইট ওয়ানে আমরা যে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফেটাল 4 ম্যাচ দেখতে পাবো। এখানে বেলা টুইন্স যে টিমটা, এই টিমের একজন মেম্বার নিকি বেলা, সে কিন্তু মেডিকেলি ক্লিয়ার্ড না। তো রেসলম্যানের আগে সে যদি মেডিকেলি ক্লিয়ার্ড হতে না পারে তাহলে এখানে কিন্তু আমরা অন্য টিমকে দেখতে পেতে পারি। তো এখানে তো কোনো টিম চেঞ্জ হচ্ছে না, বেলা টুইন্সই থাকবে। মানে বেলা টুইন্সের মধ্যে থেকে শুধুমাত্র ব্রি বেলা এখানে থাকবে, আর তার সঙ্গে জয়েন করবে পেজ। অফিসিয়ালি ফাইনালি ডাব্লিউডাব্লিউই কোম্পানির সঙ্গে পেজ কিন্তু কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। তো নিকি বেলার জায়গায় পেজ থাকবে। এই যে ফেটাল 4 ট্যাগ টিম ম্যাচ, এখানে কিন্তু আমরা ব্রি বেলা এবং পেজকে দেখতে পাবো। যদি এমনটা হয় তাহলে আমার প্রেডিকশনও কিন্তু চেঞ্জ হতে পারে। এখানে হয়তোবা পেজ এবং ব্রি বেলাকে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়নও করা হতে পারে। তো এটা যেহেতু পরে হয়েছে, এর জন্য আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিওতে এই বিষয়টা শেয়ার করে দিলাম। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে আন্ড্রে দ্য জায়ান্ট ব্যাটল রয়্যাল ম্যাচ দেখতে পাই। অনেকগুলো সুপারস্টার ছিল, সবার এন্ট্রেন্স দেখায়নি, শুধুমাত্র রয়াস কিজ এবং জো হেনরির এন্ট্রেন্সটাই আমাদেরকে দেখানো হয়েছে। তো সবার মধ্যে লড়াই হয়, কে কাকে এলিমিনেট করতেছে অত কিছু বলার সময় নাই। এখানে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো ঠালাঠোঙ্গা বা হিকুলিয়া কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেটিং পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। আর তাছাড়া এই ম্যাচের মধ্যে অ্যালেস্টার ব্ল্যাক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু এলিমিনেট করেছে, যেরকম জো হেনরি, শিনস্কে নাকামুরা এবং ইলিয়া ড্রাগানভ। এরকম টাইপের সুপারস্টার দেখে কিন্তু অ্যালেস্টার ব্ল্যাক একাই এলিমিনেট করেছে। যাই হোক, শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে শুধুমাত্র 4 জন সুপারস্টার থাকে, সেটা হলো রয়াস কিজ, অ্যালেস্টার ব্ল্যাক, ঠালাঠোঙ্গা এবং অটিস। রয়াস কিজ অ্যালেস্টার ব্ল্যাককে এলিমিনেট করে থাকে 3 জন, ঠালাঠোঙ্গা, রয়াস কিজ এবং ওটিস। ঠালাঠোঙ্গা ওটিসকে এলিমিনেট করে এবং রয়াস কিজ ঠালাঠোঙ্গাকে এলিমিনেট করে সে এই ম্যাচটা জিতে যায়। 2026 সালের আন্ড্রে দ্য জায়ান্ট ব্যাটল রয়্যাল ম্যাচটা রয়াস কিজকে জেতানো হয়েছে। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে শেষবারের মতো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কডিকে দেখতে পাই। তো কডি রিংয়ের মধ্যে আসে, অডিয়েন্সদের থেকে রিয়াকশন নেওয়ার চেষ্টা করে, তবে রিয়াকশন কিন্তু মিক্স ছিল। বেশিরভাগ ফ্যান্সই কিন্তু তাকে বুই করেছে। আর একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, স্ম্যাকডাউনের শুরুর দিকে র্যান্ডি অর্টন যখন কডিকে নিয়ে কথা বলে, যখন কডি উডসের নামটা নেয়, সেই সময় কিন্তু অডিয়েন্সরা প্রচুর পরিমাণে বু করে। এরপরে র্যান্ডি অর্টন একটু থেমে যায়, সে আরও একবার কডি রুটস বলে, এরপরে অডিয়েন্সরা কিন্তু আবারও বু করে। তো এখানেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে অডিয়েন্সরা কিন্তু কডিকে মোটেও দেখতে চায় না। তো যাই হোক, কডি রিংয়ের মধ্যে আসে এবং সে কথা স্টার্ট করে, সে বলে যে রেসলম্যানিয়াতে সে কিন্তু অনেক বড় একটা ম্যাচের মধ্যে কম্পিট করবে। তার এগেনস্টে থাকবে দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন। আর এটা শুধু একটা ম্যাচ না, এটা হবে একটা পার্সোনাল স্টোরি। কডি নিজের জার্নি, নিজের লেগাসি নিয়ে কথা বলে। এরপরে সে কথা সামনের দিকে বাড়াতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের। শেষবারের মতো আমরা আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সিএম পাঙ্ককে দেখতে পাই। তো দুজনে রিংয়ের মধ্যে আসে। প্রথমেই কডি সিএম পাঙ্ককে বলে যে আমাকে আগে এই বিষয়টা ক্লিয়ার করো যে তুমি আমার সাথে হ্যান্ডশেক করবা, হাগ করবা, নাকি তুমি আমার উপরে অ্যাটাক করে দিবা, কি করবা এটা আগেই বলে দাও। তো এরকম একটা বিষয়, মানে কডির মনের মধ্যে কিন্তু ভয় ঢুকে গেছে আগে থেকেই। তো এরপরে সিএম পাঙ্ক এবং কডি দুজনের মধ্যে আমরা মিউচুয়াল রেসপেক্ট দেখতে পাই, একে অপরকে হাগ
করে কডি সিএম পাঙ্ককে নিয়ে বলে যে আজকে আমার বাবা থাকলে তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করতো, এবং এখানে লিটারালি সে কান্না করা শুরু করে দেয়। তো ভাই তোর কেন কান্না করা লাগবে আর কতদিন ভাই? মানে নিজের বাবার কথা বলে কান্নাকাটি করে অডিয়েন্সদের থেকে সিম্পাথি নেওয়া এবং ট্রিপল এসের কাছে নিজের পেছন দিয়ে বারে বারে চ্যাম্পিয়নশিপ ফিউডে ঢুকে পড়া, তো এগুলো আর কতদিন চলবে? শেষবারের মতো আমরা দুই ছাগল মার্কা চ্যাম্পিয়নকে আজকে রিংয়ের মধ্যে দেখতে পেয়েছি। রেসেলম্যানিয়ার পরে আমরা ফাইনালি অ্যাকচুয়াল চ্যাম্পিয়নকে দেখতে পাবো। নাইট ওয়ানে র্যান্ডি অর্টন হবে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন এবং নাইট টুতে চ্যাম্পিয়ন হবে রোমান রেইন্স। আর এখানে একটা নিউজ দিয়ে দিই, রোমান রেইন্স কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলে দিয়েছে যে রেসেলম্যানিয়া 42-তে সে যদি সিএম পাঙ্ককে হারাতে না পারে তাহলে তার ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে কোনো কাজ করার নাই। সে মূলত রেসলিং বাঁচানোর জন্য এসেছে, কোম্পানিকে আবারও আগের পজিশনে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তো সে যদি এই ম্যাচটা হেরেই যায় তাহলে তার তো আর কিছু করার থাকবে না, তাই সে রেসলিং থেকে একেবারে অবসর নিয়ে নিবে, এমনটা কিন্তু রোমান রেইন্স বলে। তো এতে করে কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে সিএম পাঙ্ককে রোমান হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, কারণ সে তো অ্যাকচুয়ালি আর কোম্পানি ছাড়তেছে না এখনই। তো এখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল মূলত আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আজকের স্ম্যাকডাউনের শো ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।